সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আপিল যাবে সরাসরি হাইকোর্ট ডিভিশন। তারপরে জয়েন্ট সেশন যার যুগ্ম দায়েরের জন্য যদি 5 বছরের বেশি কারাদণ্ড দিয়ে থাকে, অথবা যদি কোনো সেশন জাজ যদি কারাদণ্ড দিয়ে থাকে, অথবা এডিশনাল সেশন জাজ যদি কারাদণ্ড দিয়ে থাকে, কারণ এডিশনাল সেশন জাজের যা ক্ষমতা সেশন জাজেরও এই ক্ষমতা। এরা সেশন জাজ, এডিশনাল সেশন জাজ আর জয়েন্ট সেশন জাজ যদি কোনো কারাদণ্ড দিয়ে থাকে, তবে অন্যান্য জাজের সাথে জয়েন্ট সেশন কিন্তু আলাদা করা হয়েছে। জয়েন্ট সেশন জাজের সব কারাদণ্ড কিন্তু হাইকোর্ট ডিভিশনে যাবে, 5 বছরের চেয়ে বেশি। তাহলে সেটা আপিল যাবে কোথায়? হাইকোর্ট ডিভিশন। তাহলে আমরা আপিল যেতে জানলাম, আমরা যদি আবার একটু সিম্পলি বলি, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে আপিল যাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। ওকে, আর যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা যদি জয়েন্ট সেশন জাজ হয় বা জয়েন্ট মেট্রো সেশন জাজ হয়, তাহলে এটার এগেইনস্টে আপিল যাবে কোথায় যাবে? সেশন জাজের কাছে যাবে। যদি এটা মেট্রোপলিটনের বাইরে হয়, আর যদি মেট্রোপলিটন এরিয়ার ভিতরে হয়, তাহলে যাবে মেট্রোপলিটন সেশনস জাজ। আর মেট্রোপলিটন সেশনস বা সেশন জাজের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশন। জয়েন্ট এডিশনাল সেশন জাজের বিরুদ্ধে আপিল কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশন। এমনকি জয়েন্ট সেশন জাজের সিদ্ধান্ত আমি একটু আগে বললাম যে সেশন জাজের কাছে আপিল যাবে যদি 5 বছরের নিচে হয়, যদি 5 বছরের উপরে হয় তাহলে চলে যাবে কোথায়? হাইকোর্ট ডিভিশন। এটা হচ্ছে স্পেশাল কোর্স এন্ড ট্রাইব্যুনাল। অর্থাৎ আমরা এখন যে আলোচনা শুরু করলাম, এগুলো হলো সিআরপিসি, ক্রিমিনাল প্রসিকিউশন কোর্স। এই 1980 এর মাধ্যমে এই কোর্সগুলো এস্টাবলিশ হয়েছে। এগুলোকে আমরা বলি অর্ডিনারি কোর্স, সাধারণ জেনারেল কোর্স। এর বাইরে বিভিন্ন বিশেষ আইনে, বিভিন্ন আইন কোর্ট বা ট্রাইব্যুনাল গঠন হতে পারে বিশেষ অপরাধের বিচার করার জন্য। এগুলো বলা হয় স্পেশাল কোর্স এন্ড ট্রাইব্যুনালস। যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তাহলে নাম দিয়ে বোঝাচ্ছে এটা একটা স্পেশাল ল মাধ্যমে তৈরি হয়েছে। লটার নাম কি? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এই আইনটা যখন করা হচ্ছিল, নাম দেওয়া হচ্ছিল নারী শিশু নির্যাতন দমন আইন, তখন দমন শব্দটা ছিল না, আইনের নাম ছিল নারী শিশু নির্যাতন আইন 2000। applicable হবে না, কারণ স্পেশাল লর সাথে যদি জেনারেল ল যদি বিরোধ হয়, সব সময় স্পেশাল ল কি হবে? প্রাইভেট ল। আর যেটার জন্য স্পেশাল ল আছে সব ক্ষেত্রে স্পেশাল ল অ্যাপ্লিকেবল হবে, জেনারেল ল হবে। তারপর যেমন দ্রুত বিচার ট্রাইব্যুনাল, এটা দ্রুত বিচার আইন 2002 এর মাধ্যমে করা হয়েছে। স্পেশাল কোর্স, বিশেষ ক্ষমতা আইন, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট 1974 এই কালো আইন থেকে বলা হয়, এই বিশেষ ক্ষমতা স্পেশাল কোর্স করা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল করা হয়েছে, শ্রম আদালত করা হয়েছে, শ্রম আইনে শ্রম আপিল ট্রাইব্যুনাল করা হয়েছে, অর্থ ঋণ আইনে অর্থ ঋণ আদালত করা হয়েছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, মেরিন সমুদ্র সীমায় বা নদীতে যে অপরাধ হয় তার জন্য মেরিন কোর্ট আছে, সাইবার অপরাধের জন্য সাইবার ট্রাইব্যুনাল আছে, পরিবেশের জন্য পরিবেশ আদালত, বনের জন্য বন আদালত, শিশুর জন্য শিশু আদালত। সেরকম আরো অনেক ট্রাইব্যুনাল আছে বা আরো অনেক ট্রাইব্যুনাল হবে। So court and tribunal are different. এটা বড় প্রশ্ন, এটা ডিটেইল টেক্সটবুকের মধ্যে আছে। সোজা বাংলায় কোর্ট মানে জেনারেল, ট্রাইব্যুনাল মানে যখন বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ট্রাইব্যুনালটা যখন গঠন করা হয়, এই আদালতটা যখন করা হয় বিশেষ কোনো আইনে বিশেষ অপরাধের বিচার করার জন্য, এটি হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল। স্পেশাল কোর্ট সবসময় যেমন ট্রাইব্যুনাল মানে হলো স্পেশাল কোর্ট, কিন্তু সকল স্পেশাল কোর্স কি না। যেমন আমি বলছিলাম যে স্পেশাল ম্যাজিস্ট্রেট, এই যে সিডিএর ম্যাজিস্ট্রেট, এই যে ওয়াসার ম্যাজিস্ট্রেট, বিদ্যুতের ম্যাজিস্ট্রেট, এরা তো কোর্ট, এরা যখন মানে এরা যখন বিচার করে তখন আদালত না, এটা কোর্ট, এটা কি না? ট্রাইব্যুনাল না, কারণ এই কোর্টটা কিন্তু বিশেষ কোনো আইন দিয়ে হয় না, রাইট? এটা ট্রাইব্যুনাল দিয়ে হচ্ছে। এবং এখানে যারা বিচারক হবে এরা কিন্তু সবাই জেলা জজ পদমর্যাদার বিচারক, অর্থাৎ ডিস্ট্রিক্ট জজ পদমর্যাদার বিচারক, রাইট? কি হয়? স্পেশাল ট্রাইব্যুনাল বা স্পেশাল কোর্টের বিচারক। কিন্তু স্পেশাল কোর্ট যেগুলো আছে
এই যে বললাম ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এরা কিন্তু লোয়ার ম্যাজিস্ট্রেট অর্থাৎ ফার্স্ট ম্যাজিস্ট্রেট বা মেট্রো ম্যাজিস্ট্রেটকে আমি ওয়াসার দায়িত্ব দিলাম বা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আমি সিগারেট দায়িত্ব দিলাম বন্দর দায়িত্ব দিলাম এটা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু ট্রাইব্যুনালের যে বিচার উনি কিন্তু জেলা জজ মর্যাদা বিচার দ্যাটস ইট হ্যাঁ সেম না সেম বলার ঠিক না স্পেশাল কোর্স এবং ট্রাইব্যুনাল প্রমোশন মানে সিনোনিম মতো কি করে ব্যবহার নরমালি আমি যেটা বলছি সেটা হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট কে আমরা কোর্ট করতে ব্যবহার করছি কিন্তু আসলে এটা ব্যবহার ঠিক না মানে স্পেশাল ম্যাজিস্ট্রেট শব্দটা কি করতে হবে ব্যবহার করতে হবে যেমন সিডিএস স্পেশাল ম্যাজিস্ট্রেট ওয়াসার স্পেশাল ম্যাজিস্ট্রেট আচ্ছা আমরা এখন যাব হচ্ছে সিভিল প্রসিডিংস সিভিল প্রসিডিংস বলতে আসলে কি প্রসিডিংস সিভিল কা আমরা জানি দেওয়ালে কমপ্লিট legal process to resolve non-criminal disputes between parties অর্থাৎ পক্ষগুলোর ভিতরে যদি non-criminal অপোজ দেয় বা দেওয়ালে মধ্যে যে কোনো বিরোধ উৎপন্ন হয় সেই বিরোধ যে পদ্ধতি আছে প্রসেসের বিরুদ্ধে নিষ্পন্ন করা হয় এটাকে বলা হয় সিভিল প্রসিডিংস সিভিল মামলা নরমালি করে প্রাইভেট পার্টিস অর্থাৎ পরস্পরের ভিতরে আমার জমির বিরোধ প্রাইভেট পার্টিস সম্পত্তির বিরোধ প্রাইভেট পার্টিস জনগণের বিরোধ ইন্টারেস্টের বিরোধ প্রাইভেট পার্টিস এটাকে বলা হয় প্রিভিটি অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তির পক্ষের বাইরে কেউ মামলা করতে পারে না দেন ওর মামলা শুরু করতে হবে ওকে বরং প্রশ্নের মামলা মেয়ের পক্ষ থেকে বাপে করতে হবে মেয়েকে করতে হবে তার চুক্তিতে যাবে ও এটাকে বলা হয় প্রিভিটি অফ কন্ট্রাক্ট প্রিভিটি শব্দের করতে পারে প্রাইভেট the matter should be executed the parties প্রিভিটি অফ কন্ট্রাক্ট এবং সিভিল ক্রিমিনালের মাধ্যমে আমরা আলোচনা করছি ক্রিমিনাল ল বলতে না ক্রিমিনাল ল হচ্ছে শাস্তির অপরাধ যে মামলা নাম করে পুলিশ বা দিয়ে পুলিশ করে মামলা করতে পারে because it is an offense against the state okay so ensures fair trial and justice streamlines dispute resolution তাহলে সিভিল প্রসিডিংস এর মূল উদ্দেশ্য হলো to resolve the disputes amicable settlement কিভাবে কাউকে ক্ষতিগ্রস্ত না করে মামলাটা নিষ্পত্তি করা যায় so this is the nature of civil proceedings so আমাদের একটু আমরা জেনেছি আমাদের যে সিভিল proceedings এটা হচ্ছে adversarial inquisitorial and I guess you are now quite familiar with this term inquisitorial and adversarial adversarial means there are two parties opposing each other over a dispute the standard of proof in a civil case is balance of probabilities তার মানে এটা হচ্ছে ক্রিমিনাল লর সাথে ডিফারেন্স ক্রিমিনাল ল আমরা দেখব ক্রিমিনাল লতে কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয় কেস তো আমি কারোর জন্য প্রমাণ করতে চাই প্রথমে ফার্স্ট আই নিড টু প্রুভ দ্যাট হি ইজ guilty he had ill intention bad intention he deserved the consequence এগুলো আমরা আলোচনা করছিলাম আমি যে ইন্টেনশন বলতে আসলে ওকে সো আমার মনে হয় আগে আমাদের ক্রিমিনাল প্রসিডিংসটা জানতে হলে সিভিল প্রসিডিংসটা আমাদের জন্য ভালো হতো এবং আমরা যেটা স্টার্ট করে দিছি ব্যালেন্স অফ প্রবাবিলিটিস মানে হলো এখানে হলো যার পক্ষে প্রমাণ বেশি আসবে তিনি কি করবেন উইন করবেন সাক্ষ্য প্রমাণ যাবে এখানে 100% প্রমাণ করা হওয়া দরকার না উভয় পক্ষে সাক্ষ্য প্রমাণ হতে বলে ল্যাপটপটা নিয়ে বিরোধ তৈরি হচ্ছে ও বলছে এটা ও ল্যাপটপ ও বলছে আমার ল্যাপটপ এক পক্ষ মামলা করে দিল কোর্টের মধ্যে এটা কার ল্যাপটপ আদালত ডিসিশন আদালতের সম্পর্কে সম্পর্কে আসবে তারপর আমরা যদি আমি চলে আসলাম উভয় পক্ষ অপোজ করলো বলতেছে আমার বলতেছে আমার যুক্তিতর্ক উপস্থাপন করলো সাক্ষ্য প্রমাণ হিসেবে যার পক্ষে সাক্ষ্য এবং প্রমাণ বেশি থাকবে 51-49 80-20 60-40 একদম ম্যাক্সিমাম হতে পারে 51-49% তাহলে যে 51% মানে কি স্যার 50-50 হলে স্যার 50-50 হলে 50-50 হওয়ার চান্স কম কিন্তু এটা ফুটবল খেলা না আর এটা তো আপনি করার সুযোগ আছে যদি হয় হবে আদালত যদি এরকম করতে পারে সো ব্যালেন্স অফ প্রবাবিলিটিস অর্থাৎ ব্যালেন্স মানে কি পাল্লার মধ্যে রাখা হবে কার পাল্লা যা পাল্লা মানে তার পক্ষে রাখা হবে কিন্তু
দাবি উত্থাপন করার কথা বাদ, এটাকে ডিনাই করে ডিফারেন্ট ও বলছে একটা ও দাবিটাকে আমি বলছি না এটা ও না অথবা এটা আমার না তাহলে এটা অ্যাডভার্সারি কিন্তু অপোজিট যুক্তি নিয়ে আসবে পক্ষ হাজির হচ্ছে। আমাদের বাংলাদেশে সিভিল প্রসিডিংসটা আমরা ফলো করি দ্য কোড অফ অ্যাকর্ডিং টু সিভিল কোড অফ সিভিল প্রসিডিউর 1908 ওকে। What are the stages of civil proceedings? তিনটে স্টেজ আমরা ভাগ করতে পারি। প্রি প্রসিডিং স্টেজ অর্থাৎ ট্রায়াল আগের স্টেজ, প্রসিডিং স্টেজ যখন ট্রায়াল শুরু হচ্ছে, এখন হচ্ছে পোস্ট প্রসিডিং স্টেজ। তিন ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে প্রথমে আসি প্রি প্রসিডিং স্টেজ। প্রি প্রসিডিং স্টেজ মানে মামলাটা শুরু হওয়ার আগের স্টেজ। শুরু হওয়ার আগে কিছু স্টেজ আছে, কিছু ফর্মালিটি আছে। প্রথমে আমাদের দেখতে হবে কোয়ার্টার পার্টিস। এগুলো কি সিভিল মামলাতে ফাইনাল করতে পারবে? পারবে না। আমি তোমাকে বলেছি যে পার্টিস টু দ্য ডিসপিউট আর শুড মেক টু লজ দ্য কেস। অর্থাৎ মামলার যারা সম্পৃক্ত পক্ষ তারা ছাড়া বাইরের কোনো ব্যক্তি মামলা করতে পারবে না। যেটা ক্রিমিনাল ল আছে, ক্রিমিনাল ল আমরা জানি যে কেউ কি করতে পারে, মামলা করতে পারে, রাষ্ট্র মামলা করতে পারে, প্রতিনিধি মামলা করতে পারে। যে কোনো ইনফরমেন্ট যে অপরাধ সম্পর্কে খবর পাইছে সে থানার মধ্যে গিয়ে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কি করতে পারে, পুলিশকে বলতে পারে অপরাধ সম্পর্কে সে নিজে বাদী হতে পারে। কিন্তু প্রাইভেট সিভিল ম্যাটারে কিন্তু ডিসপিউটেড পার্টিস ছাড়া যারা মামলার সাথে সরাসরি সম্পর্ক তারা ছাড়া অন্য কেউ মামলা দায়ের করতে পারবে না। তো এখানে আমরা যিনি মামলাটা করেন তাকে বলি প্লেন্টিফ আর বিবাদীকে বলি ডিফেন্ডেন্ট, ডিফেন্স করেন। আর যদি কিছু লোয়ার কোর্ট আর যদি এটা সাবঅর্ডিনেট কোর্ট আর যদি এটা একই ডিভিশনে সুপ্রিম কোর্টে হয় তাহলে যিনি মামলাটা করেন তাকে আমরা বলি অ্যাপিলেন্ট আর যিনি ডিফেন্ড করেন তাকে আমরা বলি সুপ্রিম কোর্ট। কজ অফ অ্যাকশন, কজ অফ অ্যাকশন হচ্ছে মামলার উদ্ভবের কারণ। বিনা কারণে মামলা করা যাবে না। মামলার উদ্ভবের একটা কি থাকতে হবে, কারণ কজ অফ অ্যাকশন থাকতে হবে এবং সেই কজ অফ অ্যাকশন অবশ্যই সিভিল নেচার হবে। দেওয়া আমি করতে দিতে হবে। এখন সুটস অফ সিভিল নেচার কি এটা আমাদের ওসিআর সিপিসি যখন আমরা বলবো তখন আশা করি তোমরা সিপিসি ডিটেইলস পড়া হবে সেখানে আছে। সুটস অফ সিভিল নেচার মানে হচ্ছে দেওয়ানি করতে দিতে হবে। হোয়াট ইজ দেওয়ানি করতে? হোয়াট ইজ সুটস অফ সিভিল নেচার? সিভিল কি আমরা জানি যেটা রাইটস এবং অব্লিগেশনস ডিটারমিন করা হবে সেটা হচ্ছে সিভিল নেচার। সিভিল নেচার মানে যে ক্রিমিনাল সেটা আসে। ক্রিমিনালের বাইরে যা কিছু আছে সবই হচ্ছে সিভিল। ক্রিমিনালের বাইরে যা কিছু আছে সবই হচ্ছে সিভিল। তারপর আমাকে দেখতে হবে অর্থাৎ আমি মামলা করতে নামে প্রথম পার্টিস ঠিক আছে এটা দেখতে হবে। কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করছে কিনা আমাকে দেখতে হবে। কারণ আমি একটা एग्जांपल দিয়ে দিই বলি হোয়াট ইজ কজ অফ অ্যাকশন। ফর एग्जांपल আমরা বললাম যে দেনমোহর স্ত্রী হয়েছে, এখন দেনমোহর আমাদের বাকি থাকে রেফার দাও বকেয়া আছে। এখন যতক্ষণ পর্যন্ত এই বকেয়া দেনমোহর স্ত্রী ক্লেম করছে না ততক্ষণ পর্যন্ত ডিসপিউটেড করতেছে না, অ্যারেস্ট করতেছে না। তার মানে হচ্ছে কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করতেছে। ওয়াইফ ক্লেম করুন যে আমাদের মধ্যে হাজার করে যে আমাদের dispute arrest. That is the consideration. তারপরে কেউ যদি ক্লেম না করে আমাদের দোষের সংশয় করে ফেলছে কিন্তু সেখানে কি নাই অবজারভেশন অ্যারেস্ট করে। অবজারভেশন অ্যারেস্ট করে দিন আমাকে করতে হবে, ক্লেম করতে হবে। শুধু ক্লেম করলে এখন বলবো যে আমাকে দেনমোহর দিয়ে দাও না আমরা দিয়ে দিই তাহলে ডিসপিউট আর নাই, অবজারভেশন অ্যারেস্ট করে। তখন বলবো যে দেনমোহর দিয়ে দিছো ঠিক আছে আমাকে ঘুরতে নিয়ে যাও। এখন এর জন্য দেনমোহর মামলা হবে। Cause of action is very important. The মামলা মুক্তির কারণ উপস্থিত এটা আমাদের দেখতে হবে। Not barred by law. প্রশ্ন হলো ঠিক আছে মামলার কারণ উপস্থিত ডিসপিউট তৈরি হয়েছে। প্রশ্ন হলো সমস্ত ডিসপিউটের জন্য কেন আদালতে যেতে পারি না? সমস্ত ডিসপিউটের জন্য আমরা আদালতে যেতে পারি। কে কে আদালতে যেতে পারে না, কেন যেতে পারে না, কখন যেতে পারে না, এটার জন্য আমাদের একটা আইন আছে। সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। সাউথা আমরা দেখতে পারবো তামাদি আইন মামলায় বলি তামাদি আইন অর্থাৎ কোন সময়ের মধ্যে মামলাটা করতে হবে এটা কিন্তু আইনের মধ্যে বলে দেওয়া আছে। এর বাইরে যদি সময় অতিক্রান্ত হয়ে যায় যদি তোমার কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মামলা না করো তাহলে এটা
দ্বারা তোমাকে লিমিট করে দেওয়া হবে তুমি মামলা করতে পারো ফর এক্সাম্পল দেনমোহরের দাবি করলে 3 বছরের মধ্যে মামলা করতে হবে অর্থাৎ আমি বললাম দেনমোহর কাজ মামলা করতে দেনমোহর আমার দিব না ডিসপিউট রাইজ করব এবং ও আবার মামলা মানে মুশকিল করে আমার ভালো হিসাব সর্বসর্বকে আবার কেন করছে তখন বলবো যে আমি বলছি সর্বসর্বকে দেনমোহর চাইছি যদি আমরা এটা করে দিই এই মামলা করার একটা রাস্তা থাকবে কারণ মামলা গ্রহণ করতে হবে এটা ল দ্বারা ঠিক করে দেওয়া আছে ফিক্স করে দেওয়া আছে এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট আমরা জানাই এখন প্রশ্ন হতে পারে যে কেন আইনটাকে ফিক্স করে দিয়েছে কারণ এটা হচ্ছে যে আইন বলছে অলসদের জন্য আইনের মধ্যে কোনো জায়গা নেই আইন হচ্ছে ভিজিলেন্সের জন্য তোমরা যখন ল অফ ইকুইটি করবা প্রিন্সিপালস অফ ইকুইটি অনেকগুলো ম্যাক্সিমস আইনের নীতিমালা পড়ানো হবে সেখানে একটা ম্যাক্সিম হচ্ছে এরকম হি হু স্লিপস অন ইকুইটি He who slips on his right slips. Every slip to also the other. যে তার অধিকারের উপর ঘুমান আপনাদের অধিকার নিয়ে সচেতন না তার অধিকার তার কাছ থেকে চলে যাবে সো আইন সবসময় যে ভিজিলেন্ট আছে যে অতন্ত্র প্রহরী যে তার অধিকার নিয়ে সচেতন অধিকার ক্লেম করতেছে তাকে হেল্প করবে যে অলস আইন তাকে হেল্প করবে না তো ফলে আমার কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করার কত সময়ের মধ্যে মামলা করতে হবে এটা আইনের ভিতরে বলে দেওয়া আছে একটা অপরাধের জন্য একটা অন্যায়ের জন্য একটা সিভিল রঙের জন্য একটা টাইম কি করে দেওয়া আছে নির্ধারণ করা আছে সুতরাং আমাদের ওই টাইম ফ্রেমের ভিতরে মোকদ্দমা করতে হবে এবার একটা এক্সেপশন আছে হতে পারে যে আমি ঘটনা বসে জানি না হতে পারে আমি অসুস্থ হতে পারে এক্সেপশন ক্যান নেভার এক্সাম্পল তারপরে আমরা নির্দিষ্ট সময়ের মামলা করতে হবে আমাদের ভিজিলেন্ট থাকতে হবে অলস ব্যক্তির জন্য কোনো আইন করতে পারি না এটা বিষয়টা হচ্ছে এরকম একটা জোর সার্ভেশন বলি সেটা হচ্ছে এক ঘরের মধ্যে চোর ঢুকছে রাইট জামাইও অলস সেটা অধিকার নিয়ে সচেতন না জামাই অবমানছে চোর ঢুকছে বোর্ডের পাইছে তখন জামাইকে কেটে দিচ্ছে এই চোর করে চোর ঢুকছে চোর ঢুকছে জামাই অলস চোর ঢুকছে না সেটা ঢুকছে আমাদের স্ক্যান্ডাল স্টাফ সেখানে ভাষা কথা বলো না কি করে চুপ চুপ করে বলে দেখা যায় চোর আমার হচ্ছে স্বর্ণলঙ্কা টাকা পয়সা ব্যাগের মধ্যে পড়াশোনা করছে তখন ওই আমার হাসপাতালে ডাকছে এই পুরো সব স্বর্ণলঙ্কা টাকা পয়সা সব ব্যাগের মধ্যে তুলে দিচ্ছে আর যখন বলছে আমরা দিয়ে তারপরে বড় হয়ে আমাদের রাস্তায় গেছে নিয়ে আবার চোর চিৎকার করে হাসপাতাল এই তো আমি আসছে আমার কাছে মামাতি টাকা পয়সা শোনা হবে আর একটা বউ আমার কোনটা বউ আওয়াজ শুনছে অনেক করে চোখ করে দেখতেছে সোরের টাকাও নিয়ে গেছে জামাকে উপার্জন আর একটা বউ নিয়ে গেছে অবশ্যই আমার এই চোর কেউ বউ টাকা পয়সা নিয়ে কই যাস তখন সোরের নাম থেকে বউ বলতেছে নমা দিচ্ছে আচ্ছা আর রেস্ট অফ লিগ্যাল ল্যাঙ্গুয়েজে বা লিগ্যাল যে ইংলিশ আছে সেটা পড়ানো হবে রেস্ট অফ জুডিস মানে হচ্ছে সাব জুডিস মানে বিচারাধীন অর্থাৎ এই বিষয় নিয়ে যে কজ অফ অ্যাকশন নিয়ে অলরেডি একটা মামলা বিচারাধীন আছে কোর্টের মধ্যে অভিযোগ পেন্ডিং অবস্থায় আছে একই বিষয় নিয়ে আর এক আদালতে বা একই আদালত আবার মামলা করা অর্থাৎ পেন্ডিং অবস্থায় থাকা কোনো একই কজ অফ অ্যাকশন নিয়ে ভিন্ন কজ অফ অ্যাকশন নিয়ে একই পার্টির মধ্যে একাধিক মামলা হতে পারে অর্থাৎ ভিন্ন ভিন্ন কজ অফ অ্যাকশন নিয়ে একই পার্টির ভিতরে একই আদালতে বা ভিন্ন ভিন্ন আদালতে একাধিক মামলা হতে পারে একই বিষয় নিয়ে একই পার্টির ভিতরে
বিষয় নিয়ে মামলা করা, তো তার একটা করে মামলা করলাম, ওই করে ম্যাজিস্ট্রেট আমার কাছে মনে হচ্ছে একটু শক্ত বা আমার পক্ষে রায় না দেওয়ার সম্ভাবনা আছে, আমি তখন ওটা হাইড করে আরেকটা করে নিয়ে করলাম, মামলা করলাম, দ্যাট ইজ ভার্ড। আরেকটা হচ্ছে রেস জুডিকেটা। জুডিকেটা মানে অলরেডি অ্যাডজুডিকেটেড, অর্থাৎ যে বিষয়টা যে কজ অফ অ্যাকশন অলরেডি আদালত দ্বারা বিচার নিষ্পত্তি হয়ে গেছে, অ্যাডজুডিকেটেড, বিচার নিষ্পত্তি হয়ে গেছে, পরবর্তীতে কোনো সময় একই পার্টি একই বিষয়বস্তু নিয়ে কজ অফ অ্যাকশন নিয়ে একই আদালতে বিচার চাইতে পারবে না, সিভিল মামলা করতে পারবে। তাহলে রেস সাব জুডিশিয়ার সাথে রেস জুডিকেটের পার্থক্য কি? রেস সাব জুডিশিয়ার মানে এখনো পেন্ডিং অনিষ্পন্ন, একই পার্টি একই কজ অফ অ্যাকশন। রেস জুডিকেট মানে হচ্ছে একই পার্টি একই কজ অফ অ্যাকশন কিন্তু অলরেডি হয়ে গেছে, আদালত দ্বারা নিষ্পত্তি হয়েছে। উভয় ক্ষেত্রে সিভিল মামলা করার সুযোগ নাই। তার মানে আমরা কখন করতে পারবো? when there is a fresh cause of action, fresh cause of action, অথবা different parties with the same cause of action। কিন্তু যদি এটা নিষ্পত্তি অলরেডি হয়ে থাকে তাহলে এটা মামলা করা যাবে। আপিল করা যাবে, আপিল টু ফ্রেশ কজ অফ অ্যাকশন। আদালতের রায় দিলে আমি রায় সংযুক্ত না, তাহলে আমার একটা নতুন কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে। এরপরে যেটা স্টেপ সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ জুরিসডিকশন। আমি এখন ঠিক আছে আমার পার্টিস ঠিক আছে, কজ অফ অ্যাকশন ফ্রেশ, আইন দ্বারা কোনো ভাব ব্রেকেট নাই। এখন প্রশ্ন হলো যে আমি কোন আদালতে মামলা করব? এখন আদালতে মামলা করতে তখন আমাদেরকে দেখতে হবে জুরিসডিকশন, যেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। জুরিসডিকশন কয়েক প্রকার আছে, একটা হচ্ছে লোকাল জুরিসডিকশন, তারপর অনলাইনে আবার ডিসপিউটটা কোন জায়গায় অ্যারেস্ট করছে, কি কোর্টে অ্যারেস্ট করছে, রাঙ্গামাটিতে অ্যারেস্ট করছে, ঢাকায় অ্যারেস্ট করছে নাকি সিলেট। তাহলে কজ অফ অ্যাকশনের সাথে প্লেস অফ অকারেন্স সংযুক্ত। কজ অফ অ্যাকশনটা যে লোকালিটিতে অ্যারেস্ট করছে সেই লোকালিটির যেটা সিভিল কোর্ট আছে আমাদের মামলাটা সেখানেই প্লেস অফ অকারেন্স অথবা প্লেস অফ রেসিডেন্স অফ দ্য পার্টিস, মামলার পক্ষের বাড়ি থাকে এটা হচ্ছে, অথবা মামলার যে সাবজেক্ট ম্যাটার যেটা নিয়ে মামলাটা উৎপত্তি হয়েছে, কজ অফ অ্যারেস্ট করছে, ভূমি অবস্থা, এটা লোকেশন, ফিজিক্যাল লোকেশন। তাহলে এখানে বলা হয় আমরা লোকাল জুরিসডিকশন। তার মানে মহাশকালীতে যদি কেউ জায়গা জমি নিয়ে আসে বিরোধ উদ্ভূত হয় তাহলে মহাশকালের কোর্টে কি করতে হবে? মামলাটা করতে হবে, এটাকে বলা হয় লোকাল জুরিসডিকশন। তারপর আসবে হচ্ছে পিকুনিয়ারি জুরিসডিকশন, আর্থিক জুরিসডিকশন। তার আগের কাছে দেখেছি যে কোন জাজের কতটুকু কি আছে জুরিসডিকশন আছে। তাহলে মামলার সুট ভ্যালু, সাবজেক্ট ম্যাটারের সুট ভ্যালু অনুযায়ী আমার আদালত কিভাবে ডিটারমাইন হবে? আমরা এই কথা দেখছি না, 15 লাখ টাকা নিশ্চিত হয় এরকম হয়েছে, বিষয় এরকম 5 কোটির ভিতরে হলে এরকম, তো কত ক্লাস আমরা করছি আমি রিপিট করছি। তাহলে এটা হচ্ছে পিকুনিয়ারি জুরিসডিকশন। তারপরে দেখতে হবে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কোনটা। যদি এটা কোম্পানি ম্যাটার হয় তাহলে আমি লোয়ার কোর্ট করে আমি মামলাটা করতে পারবো, আমরা যেতে উত্তাই হাইকোর্ট ডিভিশনে। যদি এটা পরিবেশ সংক্রান্ত কোনো বিষয় তাহলে আমাকে যেতে হবে মেরিট কোর্টে। যদি এটা ল্যান্ড সার্ভে রিলেটেড বিষয় তাহলে আমরা ল্যান্ড সার্ভে কাটতে যেতে হবে। যদি এটা শ্রম সংক্রান্ত কোনো বিষয় তাহলে আমরা শ্রম আদালতে যেতে হবে। এটা হচ্ছে জুরিসডিকশন। ওকে, বিষয় জুরিসডিকশন, কজ অফ অ্যাকশন, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, অ্যাপিল জুরিসডিকশন, এটা আমাদের ডিটারমাইন করতে হবে। তা লোকাল জুরিসডিকশন এটাকে আমরা আগেই বলেছি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। এটা আমাদের সিপিসি সেকশন 50 এর মধ্যে এটা বলে দেওয়া হয়েছে যে লোয়েস্ট সিভিল কোর্টে আমাদের মামলাটা করতে হবে। কিন্তু মামলা করার সময় সব সময় যে একদম লোয়েস্ট সিভিল যেটা আছে সেটাই যেমন কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হবে, নট লাইক দ্যাট। কারণ আমরা এই ক্ষেত্রে দেখেছি 15 লাখের চেয়ে যদি বেশি হয় তাহলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নিচের জানা হয় উপরেরটা চলে যাবে। যদি 15 লাখ টাকা কোনোতে পজিশন দিতে হয় তাহলে সিনিয়র কাছে চলে যাবে। যদি এর চেয়ে বেশি হয় তাহলে জয়েন্ট কাছে চলে যাবে। যদি এটা কোম্পানি ম্যাটার হয়, রিট হয়, তাহলে তাহলে চলে যাচ্ছে কোথায়? হাইকোর্ট ডিভিশন। তার মানে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স সব সময় ফিক্সড থাকবে না। ওকে, চলো সেকশন 15 বলে দেওয়া আছে। তাহলে এটা হলো মামলা যেটা স্টার্ট হয়, মামলা স্টার্ট হওয়ার আগে ইস্যু প্রবলেম ফিক্স আছে। তারপর মামলা স্টার্ট হলো প্রসিডিং স্টেজ, ইনস্টিটিউশন অফ সুট, মামলা আমি দায়ের করব। প্রথমে আমাকে একটা কি করতে হবে? দায়ের করতে হবে, প্লেন দায়ের করতে হবে। অর্থাৎ আমার একটা যে বিষয় নিয়ে আমার বিরোধী উৎপন্ন হয়েছে এই বাদী তিনি
উপস্থাপন করবে যে অমুক ব্যক্তি আমার এই অধিকার লঙ্ঘন করছে, যেটা সিভিল অ্যাকশন, আপনার লোকাল জুরিসডিকশন আছে, আপনার বিপিএল জুরিসডিকশন আছে, আইন দ্বারা এটা পারিত না, তো সব কিছু ঠিক আছে, প্রপার জুরিসডিকশন আছে, এবং কোর্ট ফিস আদালতের ফিস পরিশোধ করার পরে সেই মামলাটা দাখিল করবে। তো এই মামলাটা নর্মালি দাখিল করা হয় সেখানে না, সিভিল কোর্টে একটা ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা থাকে, সেখানে দাখিল করা হয়, তাহলে তাকে মামলাটা আমাদের একটা মামলা নাম্বার করে তার সে কোর্ট ফিস দেবে। কোর্ট ফিস দেবে 1870 সালে কোর্ট ফিস অ্যাক্ট অফ সুপারভিশন হবে, এটাকে বলা হয় সুপারভিশন, অর্থাৎ আমার সাবজেক্ট ম্যাটারের ভ্যালু অনুযায়ী আমাকে সরকারকে কোর্ট ফিস দিতে হবে। তারপর দেশাকার যিনি আছে এই মামলাটা কি করবে, নিবন্ধন করবে, নিবন্ধন করার পরে এটা মামলা নাম্বার হবে। এখন এই যে প্রক্রিয়াগুলো, এগুলোর জন্য আমাদের যে প্রভিশন হচ্ছে আমাদের সিপিসি সেকশন 26 অর্ডার 4 রুল 1, সেকশন 26 অর্ডার 4 রুল 1 এ এই প্রসেসগুলোর কথা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর কথা এখানে বলে দেওয়া আছে। তার মামলা রুজু হয়ে গেল, নিবন্ধন হয়ে গেল, মামলা নাম্বার পড়ে গেল, সুপারভিশন হয়ে গেল, অফিস দিয়ে দিলাম, মামলা রুজু হয়ে গেছে, দরখাস্ত দিয়ে দিলাম, এই দরখাস্ত প্রেডিক্ট। তারপর আদালত কি করবে, সমন দেবে, সমন মানে হাজির হওয়ার নির্দেশ, আহ্বান জানাবে, সমন কাকে আহ্বান জানাচ্ছে, ডিফেন্ডেন্ট, যে তোমার বিরুদ্ধে একটা কি আসছে মামলা আসলে একজন বলছে তুমি অধিকার লঙ্ঘন করছো। The objective is to notify the defendant about the case. তোমার বিরুদ্ধে একটা এরকম একটা আসছে যে একজন তোমার dispute অ্যারেস্ট করছে, তুমি অধিকার লঙ্ঘন করছো, তোমার কোনো বক্তব্য আছে কিনা। তাহলে এখানে কি স্টেপস হচ্ছে, তাকে সমন করবে এবং এই সমনটা তাকে পাওয়ার আগে তার বাড়ির মধ্যে আনিয়ে দেবে। এই ক্ষেত্রে আমাদের রিলেভেন্ট সিভিল প্রভিশন হচ্ছে আমাদের সিভিল প্রসিডিউর কোডের অর্ডার 5, অর্ডার 5 এর সাবমিশন সামনের কথা বলা আছে। আমি এর ডিটেইল যাচ্ছি না, বিকজ এটা আমার কোর্সের অংশ, এটা হলো সিভিল প্রসিডিউর কোড, আমাদের ফুল ফ্লেজড অ্যাকশন মার্কসের কোর্স আছে, এর মধ্যে কোর্স টিচার গাইড করা মানে স্টেপগুলো বললাম। আইনের কথা বলে দিলাম, যারা একটু ডিটেইলে জানতে চাও তারা ওই নির্দিষ্ট অর্ডার দেখলে এটা পাবে। তাহলে আদালত সামন করবে যে বেহাজির হও বা উত্তর দাও, তলব করা হবে, উভয় পক্ষে তলব করবে। তলব করার পরে এখন তো যিনি প্লেন্টিফ উনি লিখিত কি দিচ্ছেন, লিখিত দরখাস্ত দিচ্ছেন, এবার উভয় পক্ষকে হাজির করা হবে। উভয় পক্ষকে হাজির হলো প্লেন্টিফ এন্ড ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার ইন দ্য কোর্ট, ফিজিক্যালি তারা দুজনে উপস্থিত হবে। এখন পর্যন্ত শেরস্তার কাছে যে দরখাস্তটা গেছে এটা কিন্তু লিখিত, এবং এই যখন কোর্টে হাজির হবে তখন ডিফেন্ডেন্ট চাইলে এবার যে চাইলে লিখিতভাবে ওই প্লেন্টিফের বক্তব্যকে কি করতে পারে, খণ্ডন করতে পারে। এটাকে বলা হয় রিটেন স্টেটমেন্ট, লিখিত জবাব বা লিখিত বিবৃতি। এটা কি ডিফেন্ডেন্টস রেসপন্স টু দ্য প্লেন্টিফ, ডিফেন্ডেন্ট ডিফেন্স স্টেটমেন্ট কাউন্টার। তাহলে এখানে কয়েকটা বিষয় করতে পারে। একটা হচ্ছে ডিফেন্ডেন্ট এখানে প্লেন্টিফের মধ্যে যে বক্তব্যগুলো বলা হচ্ছে যেটা একটা হলো আমি ওগুলো একটু জোর করে নিয়ে গেছি। তাহলে আমি এসে বললাম যে ল্যাপটপটা আসলে ওর না, ল্যাপটপটা আমার। কেন ওর না, কেন আমার, আমি এটা প্রমাণ দেব। অর্থাৎ তার যে দাবিটা এটাকে ডিনাই করবে, অথবা এর সাথে আমি আরেকটা কাউন্টার করে দেব। আমি বললাম আসলে ও যে ল্যাপটপটা দাবি করতেছে ওর কাছে জোর করে আমার ল্যাপটপটা ও নিয়ে গেছে, আমি দাবি করতেছি এটা আমার ল্যাপটপ, আমাকে করে দেওয়া। তাহলে এটা হচ্ছে কি হলো, কাউন্টার ক্লেম হবে। এই সবগুলো থাকবে কোথায়, লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট। এই রিটেন স্টেটমেন্ট দেওয়ার সময় হচ্ছে 30 দিন, অর্থাৎ ক্লেম সার্ভ করার পরে 30 দিনের ভিতরে এটা দিতে হয়, 90 দিন পর্যন্ত এটা কি করা যায়, এই সময়ের ভিতরে রিটেন স্টেটমেন্ট দেওয়া, জবাব দাখিলের সময়সীমা 90 দিন পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। এই ক্ষেত্রে রিলেভেন্ট প্রভিশন হচ্ছে অর্ডার 8 রুল 1 সিরিজ। এখন ঘটনা যদি এরকম ঘটে যে প্লেন্টিফ উপস্থাপন করা হলো আরজি, প্লেন মানে হচ্ছে আরজি, আমার আবেদন, আমার নালিশ, নালিশ বলা কিন্তু নালিশ হচ্ছে ক্রিমিনাল, আরজি, আরজি পেশ করা হলো। এখন বিবাদীকে সমন দেওয়া হলো, সে হাজির হলো নির্ধারিত তারিখ, 30 দিনের ভিতরে হাজির হলো, আবার 90 দিনের ভিতরে হাজির হলো। তাহলে শুধু হাজির না হলেই থাকে, তাহলে আমি নিয়ে নিতে পারবো না। সেই
ex parte decree, ex parte মানে হচ্ছে এক পাক্ষিক, এক তরফা রায় দিতে পারে। এক তরফা রায় কি? A court can issue an ex parte decree if the defendant does not appear in court on the date of hearing, even though they are served with summons. সমন করার পরেও যদি বিবাদী মামলার ধার্য তারিখে যদি হাজির না হয় অথবা লিখিত জবাব যদি দাখিল না করে, তাহলে আদালত এক পক্ষের কথা শুনে প্লেন্টিফের কথা শুনে রায় দিয়ে করতে পারে। An ex parte decree has the same legal validity and enforceability and operation as a bi-party, অর্থাৎ দুই তরফা রায়ের দিবেন যে মূল্য, যে ইফেক্টিভনেস এক তরফা রায়েরও একই। আমরা এটা উদাহরণ দেবো, আমরা না শুনে রাখতে দেওয়া উচিত নয়, এবং সুযোগ দেওয়া উচিত। তুমি আসো, এখন এক্স পার্টি ডিগ্রি দিল, আমি এটা ক্ষুব্ধ হয়ে আমি মনে করছি যে সামনটা আমাকে দেওয়া হয়নি, আমি প্রপারলি সামন পাইনি, অথবা বাদী পক্ষ পথের মধ্যে সামনটাকে লুকিয়ে রেখেছে, কোর্টের কর্মচারীকে টাকা দিয়ে সামনটাকে গায়েব করে দিয়েছে, অথবা আমি অসুস্থ ছিল, আমি অসুস্থ হয়েছিল, আমি বাইরে ছিলাম, আমি পাইনি। ওকে, সেক্ষেত্রে সে আদালতের কাছে করতে পারে, আপিল করতে পারে। As long as the Code of Civil Procedure and other law does not expressly prohibit it. অর্থাৎ তখন আমরা যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আসবে, কতদিনের মধ্যে তুমি আপনি অমত দেওয়া যাবে, পাওনি ও প্রস্তাব করবে না, ইউ রাইট টু সে এভরিথিং। তাহলে তোমাকে নির্ধারিত সময় মধ্যে আদালত আসে, সেটাও নির্ধারিত সময় মধ্যে এসে বলতে হবে যে আমি কিন্তু আপনার সামন পাই নাই, আমার এই গ্রাউন্ড আছে, আমি এক্সপার্ট ডিগ্রিটা রাখতে চাই, আমি শুনানি করতে চাই। If both parties are absent, যদি এরকম হয় যে বাদী পক্ষ হাজির হলো, বিবাদী রাষ্ট্র বাদী রাষ্ট্র, তাহলে এই কোর্স এই মামলা সাধারণ আদালত সরকার therefore dismiss this. অর্থাৎ বিবাদী না আসলে এক্সপার্ট হবে, বাদী না আসলে মামলাটা দিয়ে দেবে, বাদী আসছে বিবাদী আসে না, সরি বিবাদী আসছে বাদী কি হয় না হাজির হয় না, সেক্ষেত্রে মামলা আদালত করে দেবে, ডিসমিস করে দিতে একটা ফলো হবে, ডিসমিস করে দেবে। বিবাদী হাজির হয়েছে, বাদী আসে না, যিনি বাদী উনি নাই, এই মামলাকে ডিসমিস করে দেবে। স্যার এটা বললে ভালো আছে। অর্থাৎ বাদী উপস্থিত আছে, বিবাদীকে সামন দেওয়ার পরও আসে নাই, তাহলে এক্সপার্ট দেখতে দিতে হবে। দুই পক্ষ হাজির হয়েছে, তাহলে মামলাটা নর্মাল প্রসেসে যাবে। বাদী হাজির হয়েছে, বিবাদী হাজির হয়েছে, যাকে সামন দেওয়া হয়েছে তিনি হাজির হয়েছে, কিন্তু যিনি মামলাটা করছেন তিনি উপস্থিত নাই, ডিসমিস হবে। প্লেন্টিফ হচ্ছে বাদী, বিবাদী হচ্ছে ডিফেন্ডার। ইংলিশে বলতে পারার কোনো সমস্যা নেই। ওকে, let's start. Okay, let's make it very clear. The suit is illustrated in civil court. The plaintiff appeals, but the defendant does not. In that case, ex parte decree can pass. Think in reverse way. The defendant appeals, but the plaintiff does not. In that case, the court can dismiss it. At least the discretion of the court. Both parties not present in the court. In that case, also the court will dismiss the case. That's it. Okay. So, appeal করা যাবে। তো নরমালি একটা এক্স পার্টি ডিক্রিট সেট অ্যাসাইড করার জন্য যে আপিলটা করা হয়, এটাকে বলা হয় মিসলেনিয়াস কেস বা মিস কেস। মিস কেস মামলা এই স্টেজে এখন যখন মামলা ট্রায়ালে যায়, এক পক্ষ অভিযোগ করছে বা আর্জি পেশ করছে, প্লেইন্টিফ পেশ করছে, সাবমিট করছে, আরেক পক্ষ থেকে এখন উভয় পক্ষকে ডিনাই দিচ্ছে। মামলা এই স্টেজে চাইলে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন অর্থাৎ রেগুলার মামলা প্রসেসে না নিয়ে বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আইনের নির্দেশিকা আছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি। What is ADR? ADR is a process for resolving disputes outside of the judicial system. এখন আমি ফর এক্সাম্পল একটা দাবি করলাম যে ল্যাপটপ আমার, ও বলছে ল্যাপটপ ওর না, ল্যাপটপ আমার না ওর, বিরোধ পড়ে গেল, লিখিত জবাব দিলাম, প্লেন্টিফ জবাব কথা বলবো, আমি আমার কথা বললাম, দিলাম। এই কোর্টে আদালত বলল যে আমি মামলাটা এই কোর্টে
তোমরা নিজেদের মতো করে কি করে নাও, আলোচনা করে নাও। দেখা যায় ল্যাপটপের মালিকানা, যে জমির মালিকানা, এই দুটোটা জানা হবে। এখন যদি আমি একজনকে জমিটা দিয়ে দিই আর কাউকে ইউজ নিই, এটা আলাদা ফ্রেশ কল অ্যাকশন, আমরা তো প্রতিক্রিয়া আছে। এখন আদালত বলছে ভাই আপনারা নিজেদের বাইরের বিষয়, ফ্যামিলির বিষয়, প্রতিবেশীর বিষয়, কলিগদের বিষয় আপনারা নিজেরাই কি করে নেন, নেগোশিয়েট করেন। এটাকে আমরা বলছি যে নেগোসিয়েশন। নেগোসিয়েশন, নেগোসিয়েশন মানে আলাপ আলোচনার মাধ্যমে যে সমাধান হয়ে যায় টপিক। আর হচ্ছে মিডিয়েশন। মিডিয়েশন হচ্ছে আমার পক্ষ থেকে একজন কি থাকবে, আপোষকারী থাকবে, নিষ্পত্তিকারী থাকবে। আমি একজন বুঝে দিলাম, পরে যদি কথাবার্তা করবো তখন আমরা একটা এগ্রিমেন্টের মধ্যে পৌঁছে। আর হচ্ছে আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হচ্ছে যিনি একজন নিরপেক্ষ বিচারক, তার কাছে এটা পাঠানো হবে, যিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা হচ্ছে কি ফাইনাল। আমাদের সিপিসি 2003 সালে অ্যামেন্ড করে, এই ব্রিটিশ আইনটাকে অ্যামেন্ড করে এই বিকল্প বিরোধী বিধানটা এখানে অন্তর্ভুক্ত করা হয়। এটা সিপিসি সেকশন 89A এবং 89B। এই জায়গায় এগ্রিমেন্ট একটা ভলান্টারি অপশন হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ মামলার পক্ষগণ চাইলে বা বিচারক চাইলে মামলার পক্ষরা যদি রাজি থাকে তাহলে রেগুলার মামলা প্রসিডিং স্টেজে না মামলা প্রসিড করার আগে নিজেদের মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে বা সালিসির মাধ্যমে এটা কি করা যাবে, বিরোধীরা নিষ্পত্তি করা যাবে। চলে গেছে আর চলে গেছে তো এটা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। তোমাদের আইডিয়া একটা ফুটে একটা আলাদা কোর্স অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যেমন এটা আমি বলছিলাম যে ফ্যামিলি কোর্টে যে ডিভোর্সের যে কেস জামাই বিরোধী হচ্ছে বলা হচ্ছে না সরাসরি মামলা একটা ডিভোর্স কার্যকর হবে না, আমাদের সালিসি পরিষদ গঠন করবে। এটা হচ্ছে একটা বিকল্প নিষ্পত্তির প্রসেস, যে ডিভোর্স না করাই তাদেরকে আবার সংসারে ফেরত পাঠানো যায়। জামাই বিরোধী রাজি থেকে বলতে ডিভোর্সটা কার্যকর হবে না, বিয়ে করা হবে। যদি এটা আমি বলেছিলাম যেটা শরীয়ত লয়ের সাথে বা আমাদের ইসলামিক লয়ের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স দিলেই যেভাবে আমি কন্ডিশনাল যে আনকন্ডিশনাল যে লিখিত যদি মৌখিকের আগে মামলা দিই আমাদের ডিভোর্স হয়ে যাবে। কন্ডিশনাল যদি খালাদারের সাথে কথা বলো ভাইয়ের সাথে তাহলে ডিভোর্স বললেই ডিভোর্স হয়ে যাবে। তার জন্য যদি রাষ্ট্রীয় আইনে আমরা দেখতে পাচ্ছি এটা এখন আর প্রযোজ্য নেই। ওকে, নেগোসিয়েশন হচ্ছে একটা বেসিক ফর্ম অফ রাইটিং। এটা সবচেয়ে সহজ, যে আমি মামলাটা প্রসেস না করে দুটো পার্টিকে একসাথে বসাই দিলাম, যাও ভাই তোমাদের বিরোধ আছে এদের মধ্যে কথাবার্তা বলে শেষ করে দাও, তোমরা কি সিদ্ধান্তে আসছো আমাকে জানাও, তারপর আমি তোমাদের সিদ্ধান্তে আমি আমার ডায়েরিতে লিখে দিই। এটা হলো নেগোসিয়েশন। মিডিয়েশন, এটা হচ্ছে ফরেস্ট and impartial third party, even if the third party helps the parties in a dispute to identify issues, consider alternatives, and develop options to reach an agreement. এবং অনেক সময় আমরা যারা পক্ষ থাকে তারা তাদের অধিকার দায়িত্ব আইন অধিকার সম্পর্কে কি থাকে না সচেতন থাকে, তখন তাকে তোমার কি কর্তব্য, তোমার কি দায়িত্ব, তোমাদের মধ্যে যুক্তি ব্যবস্থা কাকে সচেতন ছিল, আইনটা কোথায় বলা উচিত, উভয় পক্ষের সামনে কি করা হয়, উপস্থাপন করা হয় এবং তাদেরকে একটা এগ্রিমেন্টে বুঝিয়ে সাহায্য যদি করেন। আর একটা পার্টি এটা হচ্ছে নেগোসিয়েশন হয় মামলার পার্টি, আর মিডিয়েশন হয় থার্ড পার্টি সাহায্য।
parties decide what is included in the agreement and it is not legally binding unless they sign a statement agreeing to the bound by it. সুতরাং তারা যদি লিখিতভাবে সম্মত না হয় তাহলে কিন্তু তাদের জন্য কি হবে না বাইন্ডিং হবে। লাস্ট হচ্ছে সেকেন্ড থার্ড হচ্ছে আরবিট্রেশন। আরবিট্রেশন থার্ড পার্টি দ্বারা করে যিনি উভয় পক্ষকে শুনে, অর্থাৎ এই জায়গায় কিন্তু অর্থাৎ মিডিয়েটর মানে হচ্ছে নরমালি আমাদের যখন বন্ধুর মধ্যে যখন বিরোধ হয় তখন আমরা তৃতীয় একজন বন্ধু কি সাহায্য উভয় পক্ষ গিয়ে আমাদের যত রাগ ক্ষোভ সাল যা আছে ওটা থেকে বেশ করি। ও তখন আমার কথা শুনে ওর কথা শুনে তারপর আমার মনে হয় যে আমার ভিতরে ভুল আছে ওর ভিতরে ভুল আছে ওর ভিতরে একটু বেশি ভুল আছে তুমি সরি বলো তুমি মাফ করে দাও। এটা হলো মিডিয়েশন। আর আরবিট্রেশন হচ্ছে আরেকটু কড়া। আরবিট্রেশন হচ্ছে এটা থার্ড পার্টি কিন্তু এখানে কিন্তু এত কিছু মিষ্টি মিষ্টি আবেদন প্রশ্ন নাই। তুমি তোমার বক্তব্য উপস্থাপন করবা ওর বক্তব্য উপস্থাপন করবে ল পর্যালোচনা করবে কার পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক কি আছে দেখবে, দেখার পরে কোন একটা ডিসিশন নেবে এবং এই ডিসিশন কিন্তু ঠিক ফাইনাল। নাহলে বন্ধুর বিরুদ্ধে যখন পার্টির কাছে যায় তার মতামত কিন্তু আমাদের জন্য ঠিক না বাইন্ডিং। আমরা ঠিক করব যে আমরা ও মতামত আমরা নিশ্চিত ঠিক আছে কিন্তু আমরা এটা ঠিক করব যে আমাদের এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট কি হবে। কিন্তু আরবিট্রেশনের ক্ষেত্রে যিনি আরবিট্রেটর থাকবেন তিনি যে ডিসিশন দিবেন দ্যাটস ফাইনাল and there is binding on both parties. এটা কিন্তু বলা যায় এটাকে বলা হয় ম্যান্ডেটরি আরবিট্রেশন, রাইট? So normally the arbitrator is usually a specialist in the field of dispute. Alright, the parties can choose to have a panel of arbitrators led by a chairman. আর এটা কাছাকাছি আরেকটা হচ্ছে কনসিলিয়েশন। কনসিলিয়েশন মানে মিলাই দেওয়া, রিকনসাইল করা। যেমন আমাদের মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1961 সেকশন 7 এ এবং আমাদের ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1985 সেকশন 10 এ এই মিডিয়েটর এবং আরবিট্রেশন কাউন্সিল গঠন করার ব্যাপার আছে। আমরা নরমাল প্রসিডিংসের না একটু বিকল্পভাবে এই বিষয়টা করে দিতে পারি, নিষ্পত্তি করে দিতে পারি। এখন আমরা বিকল্পগুলো কাজ করলে আমরা একদম করে দিই কেন আমরা মামলা চলবে বিরোধ নিষ্পত্তি হচ্ছে না। ওকে, both parties agree, मतलब অনেকটা পার্টি ডিসএগ্রি যে আমরা বিকল্প করব না, বিকল্পগুলো নিষ্পত্তি করব না, আমরা মামলা যেতে চাই। কিন্তু উভয় পক্ষে মামলা যেতে চাই অথবা কোনো একটা পক্ষ যদি বিরোধ নিষ্পত্তি বিকল্পভাবে না চায় তাহলে মামলা চলে যাবে রেগুলার স্টেজ। তখন প্রথম যে স্টেপ হবে এটা হচ্ছে এক্সামিনেশন অফ পার্টিস এন্ড ফ্রেমিং অফ ইস্যুস। এই জায়গায় এক্সাম ফ্রেমিং অফ ইস্যুস মানে হচ্ছে উভয় পক্ষ এক পক্ষ আর যাদের প্রশ্ন আরেক পক্ষ জবাব দিচ্ছে। প্লেন্টিফ প্লেন্ট জবাব দিচ্ছে, ডিফেন্ডেন্ট ডিফেন্স স্টেটমেন্ট জবাব দিচ্ছে। এখন এখানে মূল ডিসপিউট পয়েন্টটা কি? ল কোন লর এর ভায়োলেশনস এটা আইডেন্টিফাই করাটাই হলো তখন জাজের কাজ। এই জায়গায় উনি পার্টি যারা সাথে এক্সামিন করবেন তাদের বক্তব্য শুনবেন, ওরাও বক্তব্য এতদিন তারা দিচ্ছে কি লিখিত, এবার তাদেরকে ওরাও বক্তব্য তারা উপস্থাপন করবে, তারা উপস্থাপন করবে, তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট উপস্থাপন করবে। উপস্থাপন করার পরে উনি মামলাটা আসলে শোনার একটা রকম আছে কিনা ওই জাজের মামলাটা এই যেমন একটা জামানতটা কিন্তু অনেক রকমের অভিযোগ করছে। ফর এক্সাম্পল জামানতের যখন সে ক্লেম দিচ্ছিল আদালতের কাছে যখন আর্জি পেশ করতেছে তখন বলতেছে আমার জামাই ও সুলাইমান চৌধুরী উনি একজন লম্বা প্রকৃতির দুশ্চরিত্র মধ্য প্রকৃতির উশৃঙ্খল বিশৃঙ্খল প্রকৃতির লোক, তিনি নিয়মিত করে করে আসেন এবং আমাদেরকে ভালোবাসা প্রদান করেন না, আপনার মেয়ের সাথে নিয়মিত ফোনে কথা বলেন, আমাকে আদর ভালোবাসা দেন না, পিতামাতাকে মান্য করেন না, প্রতিবেশীকে গণ্য করেন না, নিয়মিত আশেপাশে আমার সাথে জর্দাবিরোধ করে থাকে, উনি আমার কোনো দৈহিক চাহিদা পূরণ করেন না, উনি আমাকে অবহেলা করেন, আমার প্রতি ভালোবেসে কথা বলেন না, ঠিক আছে? উনি পিতামাতাকে বেশি ভালোবাসেন, আমার পিতামাতাকে আবার ভালোবাসেন না, প্রতিষ্ঠা দিচ্ছে। এর মধ্যে সূত্র করে একটা কথা আছে যে উনি আমাকে কোনরূপ ভরণ পোষণ প্রদান করেন আদালতের কাছে বাকি সব যে ফেক এগুলো দরকার উনি that is the legal তাহলে জামাই আলাদা অভিযোগ করছে এগুলো বিচার করার
পারে উনি পরকে এবং এটার জন্য উনি কি করছেন মামলাটা করছেন এবং পরকে বিচার করার অন্ত তখন আদালতের কাজ করে পরকে আমাদের ক্রিমিনাল অফেন্স বলে হতে পারে তাহলে এটা ক্রিমিনাল কোর্টে যেটা সিভিল কোর্টে যেটা শুনতে নাই তাহলে এখানে আদালত শুনতে করতে পারে মাত্র দুই দেয় মোহন আদি থাকে দুটো অনুরোধ থাকে তাহলে দেন মোহন এটাকে আমরা বলছি যে এক্সামিনেশন অফ পার্টিজ এবং ফ্রেমিং অফ ইস্যুস তার মানে স্ট্রিমলাইন দ্য ট্রায়াল বাই ন্যারোইং ফোকাস অর্থাৎ মামলার বিশাল প্লেন এবং জবাব তাকে করছে ওখানে জবাবের মতো অনেক কথা বুঝলাম বই কিন্তু অনেক অভিযোগ করছে বই অভিযোগ মন্ডল করছে আমরা আমি দিনে 12 ঘন্টা জানাতে চাই যদি আমার পক্ষে বহু সময় দেওয়া সব আমি যখন বাসা থেকে কিছু দোকান বন্ধ হয়ে যেত সে বইয়ের বিরুদ্ধে বইয়ের অনেক মন্ডল করছে সে বলছে যে আমি যে ইনকাম করছি তা দিয়ে আমার দেওয়া সম্ভব না তখন আদালতের কাছে প্রশ্ন আসবে ইস্যু হবে বইয়ের জামাই বইয়ের বাবাকে করার প্রশ্ন দেওয়া জামাই করতে লিগেল ডিউটিস আর প্লেনের মধ্যে ওয়াইফ লিখছে যে আমার মা বাবা বৃদ্ধ তাদের আত্ম সন্তান নাই আমি একমাত্র সন্তান আর আমি যে মাসে মাসে টাকা দিই সেটার জন্য আমার বাবা আমার উপর ডিপেন্ডেন্ট জামাই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বা জামাই টাকা দিতে দিচ্ছে না দেখে আমার মা বাবা না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে আমি এটা বিচার চাই জামাই জবাই বললো যে আমি যে টাকা ইনকাম করে আমার খরচ বাড়িয়ে গেছে আমার সন্তান বেড়ে গেছে ওদের স্কুলে যাওয়ার মন লাগতেছে আমি এখন শ্বশুর টাকা দিতে আদালতের সামনে ইস্যু ফ্রেম করার প্রশ্ন হলো শাশুড়িকে টাকা না দেওয়া জামাইয়ের জন্য কোনো সিভিল রং কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করছে এটা হলো কোনো আইন লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী শাশুড়িকে টাকা পয়সা দেওয়া বা মেইনটেনেন্স দেওয়া এটা কোনো লিগ্যাল ডিউটিস এটা বউয়েরও শাশুড়িকে টাকা দেওয়া লিগ্যাল ডিউটিস না আবার জামাইয়ের বউয়ের বাবা মাকে টাকা পয়সা দেওয়া মেইনটেনেন্স দেওয়া লিগ্যাল ডিউটিস তারপরে শুধুমাত্র নিজ সন্তান তার নিজের মা বাবাকে গর্ভধারণ দিতে আইন দিতে হবে এটা কোথায় আছে তখন ল অ্যামেন্ডমেন্ট করতে লেখা আছে কি কথা বরণ পোষণ তখন আদালতের সামনে কি হবে আমি এখানে মামলার যে প্লেন এবং বিচার স্টেটমেন্ট এখানে বাংলাদেশের কোন আইনটা লঙ্ঘন করছে কি ইস্যু এখানে অ্যারাইজ করছে লিগ্যাল ইস্যু এবং সেই ইস্যু কোন আইনের বিচার কোন লটা এর বিধানটা বরণ পোষণের আইনে হবে না কোন আইনে আর যেগুলো করা হয়েছে এই আর্টিগুলো কি আইনগুলো তবে মেনটেনেবল লিগ্যালি মেনটেনেবল সুতরাং এখানে এই জায়গায় আদালত ডিটারমিন করবে যে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং কোয়েশ্চেন অফ ল কোয়েশ্চেন অফ ফ্যাক্ট ডিটারমিন করা আদালতের কাজ ফ্যাক্ট বহু কিছু থাকবে বহু ধরনের অভিযোগ করা আছে আদালত এগুলো সব ছাড়াই দেবে এগুলো সব নেরো ডাউন করবে বাইর করে নিয়ে আসবে যে এখানে ল থাকবে কোনো ল ভায়োলেশন আছে ভায়োলেশন করলে কোন আইনের কোন ধারা এখানে লঙ্ঘন করছে এবং লঙ্ঘন যে লঙ্ঘনের জন্য এই মামলাটা এই আদালতের মধ্যে ইনস্টিটিউট করা হয়েছে এটাকে বলা হয় এক্সামিনেশন অফ পার্টিজ এবং ফ্রেমিং অফ ইস্যু আমাদের সিপিসি অর্ডার 14 এর মধ্যে এই এক্সামিনেশন অফ পার্টিজ এবং ফ্রেমিং অফ ইস্যুস এর কথা বলা হয়েছে আদালত মামলার বিচারের আগে অ্যাপ্লিকেবল ল ডিটারমিন করবে এবং সেই অ্যাপ্লিকেবল ল এর ভায়োলেশন হচ্ছে কিনা ভায়োলেশন হচ্ছে কি মানে এটা পড়ে আসবে কোন লটা আসলে এখানে অ্যাপ্লিকেবল হবে কোশ্চেন অফ ল আছে সেটা এখানে ডিটারমিন করবে কোশ্চেন অফ ল কে কোশ্চেন অফ ফ্যাক্ট থেকে উনি কি করবে চাকরি আলাদা করে ফেলবে আগামী